ফরিদ ভাই একটা ছোট্ট রোল করেছেন, একদম ছোট্ট। মানে ওনাদের কাছ থেকে যে আমরা কত কিছু শিখেছি, মানে খুব অত বড় অভিনেতা হয়েছে, খুব সামান্য একটা চরিত্র করা যায় যার হয়তো বা সমগ্র নাটক জুড়ে যার প্রেজেন্স হয়তো বা 3 মিনিট 4 মিনিট বা খুব বেশি 5 মিনিট, এইগুলো এইসব উদাহরণ ফরিদ ভাই সৃষ্টি করে দিয়ে গেছেন। তো ওখানে ছিল ওরা মঞ্চ নাটকের কর্মী এবং রওশন হোসেন এক ভাবি, প্রায় প্রায় ফরিদ ভাইয়ের ক্যারেক্টার যেটা ছিল কি বলতেন, 20 টাকা দাও তো, 20 টাকা দাও তো। তো এবার বোঝা গেল যে এই মজাগুলো। আর আপনি বলছিলেন না সময়ের কথা, যে ফরিদি ভাই কি অসময়ে এসেছিলেন? না, ফরিদি ভাই অসময়ে কি এসেছিলেন এক বিশাল আসলে আলাদা আলোচনার বস্তু। কারণ একবার মনে হয় যে আমরা কিন্তু এই সংকটটা সবসময় ভেবেছি যে হুমায়ুন ফরিদি তো আসলে সেই অভিনেতা যিনি আসলে একজন ইউনিভার্সাল অ্যাক্টর, এবং যিনি আসলে তাহলে পুরো পৃথিবীরই অভিনেতা হয়ে উঠতে পারতেন। ফরিদি হুমায়ুন আমাদের চিরাচরিত অভিনয় রীতি এবং চিরাচরিত যে অভিনেতাদের চেহারা, অভিনেতাদের বাকভঙ্গি, অভিনেতাদের চলন, এই সব কিছু ভেঙে দিয়ে সে যথার্থ একজন অসাধারণ হয়ে উঠেছে। আমার সঙ্গে যখন ফরিদি প্রথম দেখা হয় তখন সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমার সাথে প্রথম দেখাতে এসে জিজ্ঞেস করলো, জীবন সম্পর্কে আপনার ধারণা কি? আমি প্রথমত খেয়ে গেলাম। জীবন সম্পর্কে ধারণা হঠাৎ করে 1 মিনিটের মধ্যে বলা তো মুশকিল। এই জীবন সম্পর্কে ধারণাটি হুমায়ুন ফরিদি সারা জীবন খুঁজেছে, এবং সারা জীবন যারা খোঁজে তারাই কিন্তু যথার্থ শিল্পী পায়। এবং এই শিল্প জীবন তাদের কত কষ্ট দেয়, বেদনা দেয়, নির্যাতন করে, আবার দর্শকের ভালোবাসায় তাদেরকে ভরিয়ে দেয়। তো এইটা আমাদের এই বাংলাদেশে অভিনয় ভাবনার দিক থেকে ফরিদির যে অবদান, সেটা সত্যি অতুলনীয়। আমাদের সুযোগ হয়েছে, আমাদের নাটকে ফরিদি অভিনয় করেছে, একসঙ্গে অভিনয় করেছি। ফরিদির সঙ্গে এটাও আছে যে আমার লেখা একটি নাটক ফরিদি পরিচালনা করেছিল, আমি এবং সুবর্ণা এবং ফরিদি 3 জন অভিনয় করেছিলাম। কিন্তু সেই নাটকটা একেবারে এক্সপোর্ট কোয়ালিটি থেকে গেল, শুধু অস্ট্রেলিয়ার অভিনয় করেছিলাম, বাংলাদেশে সেটার অভিনয় সম্ভব হয়নি। তো হুমায়ুন ফরিদির জীবন সম্পর্কে, তার স্মৃতি নিয়ে আজকে অনেকেই অনেক কথা বলবেন, এবং যে বইটি তার জন্য প্রকাশিত হলো, এই বইয়ের মধ্যেও আমাদের তার সম্পর্কে আমাদের চিন্তা ভাবনা এগুলো থেকে যাবে। এই বছর 29শে ফেব্রুয়ারি আমার জন্মদিন ছিল, সেদিনও চ্যানেল আই আমাকে নিয়ে একটি বই প্রকাশ করেছে। সে বইটির মধ্যে যা থাকে, একটা মানুষের অন্তত সারা জীবনের কিছু কথা থাকে। ফরিদির এই বইয়ের সাধারণ এক অসাধারণ বইয়ে সেই তার জীবনের কথা আমরা পড়ব, জানব। ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই বইটি একটু অমূল্য সম্পদ হিসেবে বিবেচিত হবে, এটা আমি বিশ্বাস করি। যে মানুষটাকে মঞ্চে বা টেলিভিশন পর্দায় দেখলে আমার দূরে চলে বসতাম সবাই, এবং এক ধরনের জাদু বিস্তার করতে পারতেন ফরিদি। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, একজন অভিনেতা হিসেবে এটা করতে পারাটা বিরাট ব্যাপার। আমার ম্যাগনেটিক পার্সোনালিটি। মঞ্চে দাঁড়িয়ে আপনার 300 দর্শক মহিলা শুনতে বা 400 দর্শক, ফরিদি যে কোনো একজনের দিকে তাকিয়েছে, কিন্তু প্রতিটি দর্শক মনে করছে যে ফরিদি তার উদ্দেশ্যে সংলাপটি বলছে। এটা কিভাবে সম্ভব সেটা ফরিদি একমাত্র বলতে পারত। আমি যেই হুমায়ুন ফরিদিকে প্রথম দেখি সেটা 1976 সাল, সম্ভবত সেপ্টেম্বর মাস, আরেকটু পরে ডিসেম্বর হতে পারে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্য উৎসব হচ্ছে, আন্তঃহল নাট্য প্রতিযোগিতা। তাহলে আপনারা ফরিদিকে দেখতে পাবেন যে ফরিদি কি করে উঠে আসলো, একজন ছাত্র থেকে কি করে একজন আন্তর্জাতিক মানের একজন অভিনেতা হয়ে উঠল। তো আমি নাটক দেখছি পরপর 7 দিনে 7টি নাটক ছাত্রদের, বিভিন্ন হলের। তো সেলিম আলদিন তখন ওখানে বাংলা বিভাগে অধ্যাপনা করে, প্রভাষক। তো ফরিদির নাটকের নামটা ছিল আত্মস্থ আগুনে হিরণময় নারী নাকি, আমি ওই নামটি ভুলে গেছি।
তারপরে আমি নাটকটি দেখার পরে খোলা মাঠে কিন্তু নাটকটি সবার নাটকটাই হচ্ছে, আমার খুব ভালো লাগলো যে এই ছেলেটিকে এবং অভিনয়টাও ভালো করছে এবং আমরা সবাই আকৃষ্ট হয়েছি তার অভিনয়ে এবং নির্দেশনা তো বটেই। তো যা নাটকের শেষে বাউটাও করে আমরা যেখানে বসে আছি ওখানে আসলো। তা আমি কথা জিজ্ঞেস করলাম যে তুমি কি কিসে বলো? তো বললো যে আমি ইকোনমিক্সে পড়ি। যে পাশ করে কি করবে? বললো যে জানি না, ঠিক করি নেই। তখন সেলিম আলদিন বললো যে ও অভিনয় করতে চায়। আচ্ছা, আমি তো জিজ্ঞেস করলাম তুমি অভিনয় করবে? বলে হ্যাঁ করবো। মঞ্চে করবে? বললো যে ঢাকা থিয়েটারে, মানে আমাদের দলকে। আমি যে হ্যাঁ। বলে আমি আসবো। তখন বলুন, তারপরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, তোমার পরীক্ষার ব্যাপার করো। তখন বললো যে পরীক্ষা আছে, পরীক্ষার পরে এসে দেখা করবে। তো পরীক্ষা শেষ করে সে আসলো একদিন, পরীক্ষার আগে একদিন এসে স্ক্রিপ্টটা নিয়ে গেল শকুন্তলা নাটক। আপনারা যারা দেখেছেন শকুন্তলা নাটক তাদের মনে থাকার কথা, অল্প চরিত্রে একটা অসাধারণ অভিনয় করেছিল হুমায়ুন ফরিদী এবং তার কস্টিউমটাও অসাধারণ একটি কস্টিউম ছিল, বেগুনি রঙের এবং দুটা ডানা ছিল এবং তার মধ্যে মাকড়সার জাম দেওয়া ছিল। এটি শিমুলের ডিজাইন ছিল, শিমুল ইউসুফ। তখন শিমুল বিল্লাহ, দুঃখিত ইউসুফ না। তো তারপরে ফরিদী আসলো, ফরিদী আমার থেকে শুনে গেল, একটু পাঠটা চলে গেল। পরীক্ষার শেষে আসলো, আমি দেখলাম মোটামুটি প্রস্তুত একজন মানুষ। ফরিদী কিন্তু হাঁপানি ছিল, অ্যাজমা ছিল। অ্যাজমা থাকাতে ফরিদী ছোট ছোট দমে কিন্তু সংগ্রাম করত, সেটা ধরা খুব কঠিন, কিন্তু ভীষণ কঠিন। এবং এই দম ব্যবহারের, আমরা বলি না দম চুরি করতে হয়, অনেক দীর্ঘ সংগ্রাম থাকলে সাধারণ অভিনেতাদের বলি যে তোমার দমটা এসে গেলে চুরি করবে, যেন মনে না হয় যে তুমি এখানে দম দিয়েছ। ফরিদীর এই জিনিসটা খুবই জন্মগত করে প্র্যাকটিস করেছে। যা হোক, তো ফরিদীর একটা দৃশ্য আছে যেখানে তখন পুরো নদীটাকে জলগুলো সব শুষে নেয়। তো আমাকে বললো যে এটা কিভাবে করবো? তখন আমি বলি তুমি কি নদীটা দেখেছো? দেখো। বলে না দেখি না। আমি চলো আমরা বাইকে যাই। কোথায়? আমি চলো কালকে সকালবেলায় আমরা তুরাগ বা বংশী নদী যেটা তোমার বিশ্ববিদ্যালয়ের কাছে, ওদিকে ঘুরতে যেতে পারি, দেখতে পারি। তো নদীর পাড়ে যে দাঁড়িয়ে আমরা দেখছি সেলিম আলদিনের সাথে আছে। তারপরে ওকে একা ছেড়ে দিলাম, ও একা ঘুরলো। সন্ধ্যার সময় রিহার্সালে আসলাম জাহাঙ্গীরনগর থেকে সোজা বাসে করে। ফরিদী ওই যে নদীটি দেখেছিল, নদীটি পুরো তক্ষ, ওই জলগুলো সব শুষে নিয়েছে একশো মুখে। এটির জন্য যে মহড়া কক্ষে যে অভিনয় করলো সেটি কিন্তু আমার এখনো চোখে লেগে আছে। দু তিনটা কাজ ছিল, একটা হচ্ছে তার অসাধারণ উচ্চারণ ছিল। আপনারা জানেন কিনা জানি না যে হুমায়ুন ফরিদী কিন্তু ভালো গান গাইত এবং রবীন্দ্রসঙ্গীত খুব ভালো গাইত, বিশেষ করে দেবব্রতর গানগুলো খুব সুন্দর করে গাইত সে। আমার বাসায় দিনের পর দিন রাতের পর গান গিয়েছে, মাটিতে বসে হারমোনিয়াম বাজিয়ে। তো যা হোক, এই হুমায়ুন ফরিদী ঢাকা থিয়েটারে যোগদান। নাটকে যে অনেক নাটক করেছে তা না, কিন্তু যে কয়টি নাটক করেছে সেই কয়টি নাটক এখানে যারা উপস্থিত আছেন, আমি জানি না সবার তো না, অনেকের বয়স কম, হয়তো দেখেননি। শকুন্তলা দেখেছেন, দ্বিতীয় কিস্তিতে মুনতাসির দেখেছেন, সেটা 80-র দশকে। কিন্তু আপনারা ধূর্তুই দেখেছেন কিনা আমি জানি না, ট্রেনের আত্মবিনিয়োগ করা। আরেকটি নাটক হচ্ছে কীর্তনকলা, ছায়ারঞ্জনের চরিত্র, একটা প্যাসিভ হোমর ক্যারেক্টার, কিন্তু অসাধারণ চরিত্র। সেটি ফরিদী কি সুন্দর করত। এবং হিন্দু চরিত্রটা যখন বলে যে আমি মুসলমান হয়ে যাব, কিন্তু তারপরে কোথায় সে বলে যে আমি কলকাতা যাব, কারণ দাঙ্গা এসে আমি কলকাতা যাব। তারপরে একটি পজ দিয়ে বলে যে না, রিফিউজি হয়ে বাইসা থেকে লাভ নেই, সেলিম আলদিনের লেখা সংলাপ বলে তারপরে একটু তাকায় সমস্ত দর্শকের মাথার মধ্যে। এগুলো হ্যাঁ অর্গানাইজ করা, আমাদের রিহার্স হয়েছে, কিন্তু সেটি বড় কথা না।
পরিচালক কি বলেছে সেটা বড় কথা না, নাটকে যখন মঞ্চে অভিনেতা দাঁড়িয়ে যায় তখন সে স্বয়ং, সেই একেবারে কর্তৃত্ববাদী একজন মানুষ, সে যা করবে সেটি পরিচালককে অতিক্রম করে তাকে করতে হবে এবং দর্শকের নিয়ে তাকে করতে হবে। এই কাজটি ফরিদি খুব